Hi dear students, Assalamu alaikum. How are you? Dear students, actually we are not well because we cannot meet with each other, we cannot take classes. Still, we are trying our best to reach to you. So, dear students, today I will discuss about the right form of verbs. ভার্বের সঠিক ফর্ম কিভাবে তোমরা সঠিক ফর্মে ভার্ব ইউজ করতে পারো সেই বিষয়ে আলোচনা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা রুলসগুলো জেনে নেই। রুল নাম্বার 1 হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ই এর যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো হি, শি, ইট এবং সিঙ্গেল কোনো নাম একটা যদি নাম হয় যেমন রহিম, করিম, যে কোনো একটা নাম হতে পারে বা যে কোনো ঢাকা, রাজশাহী ইত্যাদি, তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। লুক অ্যাট দি এক্সাম্পল ডিয়ার স্টুডেন্টস, যেমন হি প্লে ফুটবল, সে ফুটবল খেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে প্লে দেখো তোমরা এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা বাকি অংশ, এবং এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে প্লেটা হয়ে যাবে প্লেস, তাহলে হি প্লেস ফুটবল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী রুলস হলো বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয় মানে চিরন্তন সত্য। চিরন্তন সত্য কোনটি? যেটা কোনো পরিবর্তন নয়, যেটা চিরকাল সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী সূর্যের চারদিকে করে ইত্যাদি। বাক্যটি যদি জেনারেল ট্রুথ হয়, জেনারেল ট্রুথ মানে হলো সাধারণ সত্য। সাধারণ সত্য কোনগুলো? সত্য মানে যেগুলোর 2-1% ব্যতিক্রম আছে, যেমন প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। শিক্ষার্থীবৃন্দ এটি সাধারণ সত্য। কেন? কারণ পৃথিবীতে এখনো দেখা যায় যে অনেক মাই 2-1 মা আছে যারা তার সন্তানকে ভালোবাসে না, কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে মা তার সন্তানকে ছেড়ে চলে যাচ্ছে, এরকম ঘটনা করছে। তাই এই হলো জেনারেল ট্রুথ বা সচরাচর। আরেকটি হলো হেবিচুয়াল ফ্যাক্ট। হেবিচুয়াল ফ্যাক্ট মানে হলো দৈনন্দিন অভ্যাসগত কাজ। দৈনন্দিন অভ্যাসগত কাজ কোনগুলো? যেমন সে প্রত্যেক স্কুলে যায়, সে সকালবেলা চা পান করে, সে বিকেলবেলা মাঠে বন্ধুদের সাথে খেলে ইত্যাদি ইত্যাদি। তো শিক্ষার্থীবৃন্দ যদি কোনো বাক্যে এই জিনিসগুলো থাকে তাহলে এটি সর্বদা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। লুক এট দি এক্সাম্পল, যেমন দি আর্থ মুভ রাউন্ড দি সান। এটি হলো চিরন্তন সত্য একটি বাক্য যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। শিক্ষার্থীরা দেখেন আর্থ মুভ, তাহলে মুভটা কি হবে? এস বা যোগ হবে, তাহলে উত্তর হবে মুভস। আমার মনে হয় এটার এক্সাম্পলের দরকার নেই, আমরা হেবিচুয়াল ফ্যাক্টের এমনি বলতে পারি, যেমন হি টেক টি এভরিডে, দেখি হি টেক্স টি এভরিডে। ওকে, নেক্সট রুল ডিয়ার স্টুডেন্টস, কোনো সময়ের উল্লেখ থাকে না। ডিয়ার স্টুডেন্টস কোনো বাক্যে যদি অলওয়েজ, আমার সাথে তোমরা বলো, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, অফেন, সামটাইমস, জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি ইত্যাদি এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, হি ইউজুয়ালি get up late in the morning. Get up late in the morning. তো শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো এটি কোন টেন্স করবা তুমি, এটি কোন ফর্মে হবে? এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। কেন শিক্ষার্থীবৃন্দ? কারণ এখানে ইউজুয়ালি আছে, ইউজুয়ালি থাকার কারণে আমরা বুঝতেছি এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে উত্তর কি হবে? এটা গেটটা হবে গেটস আপ, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর সাবজেক্ট এবং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার মনে হয় তোমরা এই তিনটি রুলস খুব ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট রুল হলো অতীত নির্দেশক শব্দ যদি কোনো বাক্যে থাকে। অতীত নির্দেশক শব্দ কেমন? যেমন ইয়েস্টারডে, তারপরে লাস্ট প্লাস যে কোনো সময়, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক ইত্যাদি থাকতে পারে। অ্যাগো, লং, বিফোর, লং, সিন্স ইত্যাদি যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক যে কোনো হতে পারে। তাহলে অ্যাগো, লং, লং বিফোর, অ্যাগো, সিন্স যদি থাকে তাহলে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ফর এক্সাম্পল, হি reached home
yesterday. He reached home yesterday. Dear students, এটি কি হবে? এটি হবে past indefinite tense। কেন? কারণ এখানে অতীত নির্দেশক শব্দ yesterday এখানে আসছে। yesterday দেখে আমরা বুঝবো এটা হবে past indefinite tense। বিশেষত past indefinite tense এর স্ট্রাকচার তোমরা জানো। কি করতে হবে? সাবজেক্ট V2 প্লাস বাকি অংশ। মানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। V2 মানে পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। যেমন ডু থাকলে ডিড হবে, গো থাকলে ওয়েন্ট হবে, তারপরে ইত্যাদি ইত্যাদি তোমরা একটু জানোই। তাহলে এটি পাস্ট ফর্ম হবে। তাহলে রিচটা কি হবে? রিচটা হবে রিচড। তাহলে হবে হি রিচড হোম ইয়েস্টারডে। আমার মনে হয় এই রুলস চারটা রুলস এখানে আলোচনা করলাম, তোমরা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। আমরা পরবর্তী রুলসে চলে যাই। পরবর্তী রুলস হলো, একসাথে আমি দুইটি রুলস 5 এবং 6 রুলস আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি একটু ডিফিকাল্ট, তোমার মনোযোগ দিয়ে শুনবে খুব ভালো করে শোনো। যদি বিভার বা হেল্পিং ভার্ব কোনো বাক্যে না থাকে, বিভার বা হেল্পিং ভার্ব কোনো বাক্যে নাই এবং সেটিকে যদি নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভ করতে বলা হয়, তাহলে তোমরা কি করবা? শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে কি করতে হয়? যে হেল্পিং ভার্বটা থাকে তারপরে নট বসালেই সেটা নেগেটিভ হয়ে যায়। যেমন যদি এম থাকে তাহলে এম এর সঙ্গে নট যোগ করলে সেটা নেগেটিভ। তাহলে এম নট, ইজ নট, আর নট ইত্যাদি এগুলো বাক্যে দেয়াই থাকে, এজন্য তারপরে নট বসালে সেটা নেগেটিভ হয়ে গেল। ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হয় শিক্ষার্থীবৃন্দ? তোমরা নিশ্চয়ই জানো ইন্টারোগেটিভ করার সময় ওই হেল্পিং ভার্বটিকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হয়। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড যা থাকে সেটি সাবজেক্টের সামনে নিয়ে আসলেই সেটি ইন্টারোগেটিভ হয়ে যায়। কিন্তু যেখানে হেল্পিং ভার্ব নেই, যেখানে বি ভার্ব নেই, সেটা তোমরা কি করবে? এটি হলো রুলস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো টেন্স পড়ে যে শুধুমাত্র দুইটি টেন্সে অ্যাফার্মেটিভ ফর্মে হেল্পিং ভার্ব দেয়া থাকে না। সেই টেন্স দুটি হলো, একটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হলো পাস্ট ইনডিফিনিট। তার মানে আমাকে বুঝে নিতে হবে নেগেটিভ করার সময় যদি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সেখানে ডু বা ডাজ বসাতে হবে, আর যদি সেটি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেখানে কি বসাতে হবে? সেখানে ডিড বসাতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা সেটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে কি বসাতে হবে? মনে রাখতে হবে সেখানে আমরা ডু, ডাজ অথবা ডিড বসাতে হবে। তোমরা এক্সাম্পল দেখলেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দেখো, তার মানে হি নট come here regularly. Dear students, look, he not come here regularly. এই বাক্যটি দেখে তোমরা এখানে নট থাকার কারণে বুঝতে পারছো এটা কি নেগেটিভ করতে বলেছে। এই বাক্যটা আমরা নেগেটিভ কি করব? কৃষকের কিন্তু রেগুলারলি দেখে বুঝতেছি এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে হির সাথে কি বসে? ডু বসে না ডাজ? হির সাথে বসবে ডাজ। তাহলে এটা হবে হি ডাজ নট কাম হেয়ার রেগুলারলি, বাকি অংশ। তাহলে তোমরা মনে হয় নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই স্টুডেন্টস, আরেকটি এক্সাম্পল লক্ষ্য করো তোমরা। আরেকটি এক্সাম্পল, যেমন how he come home last night. কোশ্চেন। শিক্ষার্থীবৃন্দ, কোশ্চেন মার্ক দেখে আমরা বুঝতেছি এটা করতে হবে ইন্টারোগেটিভ। তাহলে কিভাবে ইন্টারোগেটিভ করব? তোমরা জানো সাবজেক্টের পূর্বে হেল্পিং ভার্ব বসালে সেটি ইন্টারোগেটিভ হয়ে যায়। এখানে সাবজেক্ট হলো হি, তাহলে সামনে আমাদের কি বসাতে হবে? হেল্পিং ভার্ব বসাতে হবে। কি বসাবো? হয় ডু, ডাজ অথবা ডিড। তোমরা দেখো তো লাস্ট নাইট দেখে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে লাস্ট নাইট অতীত নির্দেশক শব্দ আছে। তাহলে হির সামনে আমরা কি বসাবো শিক্ষার্থীবৃন্দ? আমরা বসাবো ডিড। তাহলে হয়ে গেল। তাহলে হাউ ডিড হি কাম হোম লাস্ট নাইট। আমার মনে হয় তোমরা একেবারেই ক্লিয়ার বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীবৃন্দ, এইগুলো রুলস 5 and 6 একসঙ্গে আমি আলোচনা করেছি। আমরা এখন নেক্সট রুলে চলে যাব। এই হলো নেক্সট রুল হলো, যদি চলমান বাচক শব্দ, কন্টিনিউয়াস কোনো শব্দ মানে রানিং বোঝায়, এক্ষেত্রে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, at this moment, at this hour, ইত্যাদি যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটি কি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হলো সাবজেক্ট বসে প্লাস এম অথবা ইজ অথবা আর বসাতে হয়, প্লাস তোমরা জানো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয় প্লাস বাকি অংশ। সেটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সাবজেক্টের পরে এম, ইজ, আর,
ভার্ব ওয়ান এর সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এগুলো কোনো বাক্যে থাকলে বুঝবো আমরা সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল, হি ডু well in study at present। তাহলে আমরা at present দেখে এখানে বুঝতেছি এটি করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হির সাথে কি বসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? হির সাথে ইজ বসে, আর বসে না এম বসে। তোমরা জানো হির সাথে বসে ইজ, তাহলে হবে হি ইজ। ডুর সাথে আবার আমাদের আইএনজি যোগ করতে হবে। তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হলো মূল ভার্বের সাথে আইএনজি। হি ইজ ডুইং ওয়েল বা ইজ ডুইং ওয়েল ইন স্টাডি অ্যাট প্রেজেন্ট, যা আছে তাই। আমার মনে হয় এই রুলসগুলো তোমরা একেবারে ক্লিয়ার বুঝতে পেরেছো। ওকে ডিয়ার স্টুডেন্টস, পরের রুলস তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। কোনো বাক্যে যদি জাস্ট নাও, অলরেডি, মিন হয়, এই অলরেডি এর সিমিলার ওয়ার্ড হলো মিন হয়, ইন দি মিন টাইম, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, কারেন্টলি ইত্যাদি যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেটি কি হবে? সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো শিক্ষার্থীবৃন্দ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তোমরা জানো, সেটি হলো সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হয়, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, আমি লিখেছি V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে প্লাস বাকি অংশ বসাতে হয় এক্সটেনশন। তাহলে শিক্ষার্থীবৃন্দ, লুক অ্যাট অ্যান এক্সাম্পল। এক্সাম্পল দেখলে তোমাদের ক্লিয়ার হবে। যেমন হি ভিজিট ঢাকা recently, visit Dhaka recently। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, look at this sentence here, recently। So by this word recently you can easily identify that this will be present perfect tense। তাহলে আমরা কি করব? এটি প্রেজেন্ট পারফেক্ট বানাতে হবে। কি করব? এর পরে আমরা বসাবো হ্যাজ, তারপরে মূল ভার্বে V3 দিতে হবে ভিজিটেড, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার ভার্ব পাস্ট পার্টিসিপল করতে হবে। তারপর বাকি অংশ, হি হ্যাজ ভিজিটেড ঢাকা রিসেন্টলি। সো এই রুলসটিও আমার মনে হয় তোমরা একেবারে ক্লিয়ার বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, we will be back to the next rule। তাহলে পরবর্তী রুলস নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী রুলসটি হলো খুবই সহজ। লুক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এখানে প্রথমে এই বাক্যে তিনটি জিনিস থাকতে পারে, যে কোনো একটি থাকবে। বাকি শুরুতে থাকবে নো সুনার হ্যাড অথবা হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড। এই তিনটা জিনিস থাকার পরে একটা সাবজেক্ট থাকবে প্লাস একটি ভার্ব থাকবে। তারপরে অন্য বাক্যের আগে যেখানে নো সুনার হ্যাড থাকবে সেখানে দেন থাকবে, হার্ডলি হ্যাডের সাথে বিফোর, হার্ডলি হ্যাড বিফোর, স্কার্সলি হ্যাড হোয়েন। আচ্ছা, যখন থাকবে তখন এখানে তারপরে একটি সাবজেক্ট থাকবে এবং আরেকটি ভার্ব থাকবে। তাহলে তোমরা কি করবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই সহজ। প্রথম যে ভার্ব, অর্থাৎ এই হ্যাডের পরেই সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বগুলো হবে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। আর পরের ভার্বটি কি হবে? পরের ভার্বটি হবে পাস্ট ইন্ডিফিনিট অর্থাৎ V2। পরের ভার্বটি হবে V2 আর আগের ভার্বটি হবে V3। এটুকু তোমাকে মাথায় রাখতে হবে। লুক এট দি এক্সাম্পল। যেমন নো সুনার হ্যাড দ্য thief seen the police then he ran away। Dear students, তাহলে প্রথম যে ভার্ব নো সুনার হ্যাড দ্য থিফ সি দ্য পুলিশ, এবার কি হবে? এটি হবে V3। তাহলে সিটা কি হবে? সিন। নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি রানটা হবে V2। এটা কি হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হবে ran। তাহলে হবে দেন হি ran away। আমার মনে হয় খুবই সহজ, তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। শুধু মাথায় রাখতে হবে প্রথম ভার্বটি হবে V3 এবং পরের ভার্বটি হবে V2। দ্যাটস অল। পরবর্তী রুলসটি তোমরা লক্ষ্য করো, সিন্সের নিয়ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুলসটা হলো সিন্সের। কিসের? সিন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিন্স মাঝখানে থাকবে। সিন্সের প্রথম বাক্যটি যদি, প্রথম রুলসটি দেখো, এটি হলো রুল, একটি রুল, এটি আর একটি রুলস। প্রথমে যদি সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, সিন্সের আগে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে সিন্সের পরের যে বাক্যটি সেটি হবে পাস্ট ইনডিফিনিট। আর সিন্সের প্রথম অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার তোমরা নিশ্চয়ই জানো শিক্ষার্থীবৃন্দ, এটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তোমরা জানো কি হলো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। তাহলে আমরা এক্সাম্পল দেখতে পারি। এক্সাম্পল দেখো, ইট ইজ মেনি ইয়ার্স
সিন্স আই মিট ইউ, মনে করো সিন্স আই মিট ইউ, তাহলে দেখো এটি প্রথমটি হলো ইট ইজ মেনি ইয়ার্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরের অংশটা কি হবে? মিটটার পাস্ট ইনডিফিনিট, তাহলে মিটের পাস্ট ফর্ম হলো মেট, এমইটি। তাহলে হবে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মেট ইউ। তাহলে নেক্সট এক্সাম্পল যদি প্রথমটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, যেমন ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই মিট ইউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই বাক্য যদি হয় এটি পাস্ট ইনডিফিনিট হলে সিন্স এর পরে অংশ হবে পাস্ট পারফেক্ট, তাহলে এটা কি হবে? সিন্স আই হ্যাড মেট ইউ। হ্যাডের পরে হবে ভার্বের ভিত্তি, কারণ ভার্বের ভিত্তিটাকে হ্যাড বসাতে হবে। আমার মনে হয় তোমরা বিষয়টি একেবারেই ক্লিয়ার বুঝতে পেরেছো। সো লেটস গো টু দি নেক্সট রুল। পরবর্তী রুলসটি হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আফটার এবং বিফোরের রুলস। বিষয়টি হলো খুবই মজার। আফটার এবং বিফোর, আফটার এবং বিফোরের রুলস বিষয়টি খুবই মজার, মনে রাখা খুবই সহজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরে এখানে দুইটি টেন্স থাকবে। বিফোর যুক্ত বাক্যেও দুইটি টেন্স থাকবে, আফটার যুক্ত বাক্যেও দুইটি টেন্স থাকবে। এখানে দুইটি টেন্স কোনটি? একটি হলো পাস্ট ইনডিফিনিট আর একটি হলো পাস্ট পারফেক্ট। এখন তোমাদের যেটা সমস্যা হয় যে বিফোরের আগে পাস্ট ইনডিফিনিট হবে না পরে পাস্ট পারফেক্ট হবে, তা কোনটা পাস্ট ইনডিফিনিট কোথায় বসাবো আর পাস্ট পারফেক্ট কোথায় বসাবো? খুব সহজে মনে রাখবা। বিফোর শব্দের অর্থ কি? শব্দের অর্থ হলো পূর্বে বা আগে, আর আফটার মানে হলো পরে। আফটার মানে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আফটার মানে হলো পরে। তোমরা শুধু পাস্ট পারফেক্টকে নিয়ে চিন্তা করো, পাস্ট ইনডিফিনিট ভার্ব। পাস্ট পারফেক্টটা কোথায় বসে? এটাই হলো মেইন ফ্যাক্ট, কারণ এটি পাস্ট পারফেক্ট টেন্স মূলত। তাহলে বিফোর মানে পূর্ব, পূর্বে, তাহলে বিফোরই তোমাকে বলে দিবে বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বেই থাকবে পাস্ট পারফেক্ট। বিফোরের পূর্বে কি থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? পাস্ট পারফেক্ট। আর আফটার মানে কি? পরে, তাহলে আফটারই বলে দিচ্ছে এর পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট কোথায় থাকে তোমার মনে রাখা একই সহজ। বিফোরের বিফোরে থাকে পাস্ট পারফেক্ট, আফটারের আফটারে থাকে পাস্ট পারফেক্ট। বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বে থাকে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, তাহলে পরে থাকে পাস্ট পারফেক্ট। তাহলে বাকি দুটো কি হবে? বাকি দুটো পাস্ট ইনডিফিনিট। তাহলে বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরেরটা কি? পরেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা হলো পাস্ট ইনডিফিনিট। আর আফটার যদি পরে পাস্ট পারফেক্ট হয় তাহলে আগেরটা কি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আগেরটা হবে পাস্ট ইনডিফিনিট। আমার মনে হয় এক্সাম্পলটা, আমার মনে হয় তোমরা রুলসটি ক্লিয়ার বুঝতে পেরেছো। তুমি বিফোর এবং আফটারই বলে দিবে যে কোনটি পাস্ট ইনডিফিনিট বা কোনটি পাস্ট পারফেক্ট হবে। বিষয়টা খুব মজার না? এক্সাম্পল লক্ষ্য করো। লুক এট দি এক্সাম্পল। খুব একটা পপুলার এক্সাম্পল দিই। দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কাম। ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল। এটা কি হবে? বিফোর বলেছে পূর্বেরটা কি করতে হবে? পাস্ট পারফেক্ট। বিফোর মানে আগে, তাহলে এটা কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আর ডাক্তার বিফোরের পরেটা হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে কামটা কি হবে? কামটা হবে কেম। এই বাক্যটি যদি আমরা আফটার দিয়ে দিই, দ্য পেশেন্ট ডাইড, সেম বাক্য, শুধু এখানে হবে আফটার। আফটার দি ডক্টর কাম, তাহলে উত্তর কি হবে? আফটারের পরেটা হবে পাস্ট পারফেক্ট। তো পেশেন্ট এটা আফটারের আগেরটা হবে পাস্ট ইনডিফিনিট ডাইড, কারণ আফটারই তোমাকে বলে দিবে যে আফটার মানে পরে, পরেরটাকে পাস্ট পারফেক্ট। আর ওখানে কামটা কি হবে? কামটা হবে হ্যাড কাম। তাহলে বাক্যটা তাহলে কি হলো? দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। বুঝতে পারছো না? তাই এটা ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। বাংলা বাক্য কি সেটি ফ্যাক্ট না, সেটি তোমরা বুঝতে পারবে। তার মানে বিফোর এবং আফটার খুবই সহজ। বিফোর মানে আগে, আগেই বলে দিবে তোমার আগেরটা পাস্ট পারফেক্ট, তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট। আফটার মানে পরে, তাহলে পরে মানে পরেরটা পাস্ট পারফেক্ট, তাহলে আগেরটা হবে পাস্ট ইনডিফিনিট। দ্যাটস অল ডিয়ার স্টুডেন্টস। আমার মনে হয় এই রুলসটি খুব সহজ, খুব ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট রুল হলো কোনো বাক্যে যদি একাধিক ভার্ব থাকে, মানে একটির বেশি যদি ভার্ব থাকে, ওই ভার্বটিকে তিনটি করা যায়, তিনভাবে পরিবর্তন করা যায়। এক নাম্বার হলো ভার্বের সাথে ওই ভার্বটি দ্বিতীয় ভার্বটির সাথে, প্রথম ভার্ব না দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করা যায়, অথবা ওই ভার্বের আগে টু বসানো যায়, তার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা ভার্বটার ভিটি পার্টিসিপল করে দেওয়া যায়, পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো যায়। একটা হলো ভার্বের সাথে আইএনজি, একটা হলো টু প্লাস ভার্ব প্লাস ভিটি। কোনটি কখন হবে? যদি কাজটি সাধারণত চলমান যদি বোঝায়, কন্টিনিউয়াস বোঝালে ভার্বের সাথে আইএনজি, যদি উদ্দেশ্য বোঝায় উদ্দেশ্য, তাহলে সেখানে ভার্বের আগে টু বসে
আর কাজটি যদি শেষ মানে ফিনিশ হয়েছে এমন বোঝায় তাহলে ভি থ্রি হয়। লুক এট দি এক্সাম্পল, যেমন হি ওয়েন্ট টু দি মার্কেট, went to the market buy a shirt। এখানে লক্ষ্য করো দুইটি ভার্ব আছে এখানে এই বাক্যে, একটি হলো ওয়েন্ট আর একটি হলো বাই। প্রথম ভার্বটি আছে, লক্ষ্য করে দেখো শিক্ষার্থীবৃন্দ পরের ভার্বটি দ্বারা কি বোঝাচ্ছে। হি ওয়েন্ট টু দি মার্কেট বাই এ শার্ট, সে মার্কেটে গেল শার্ট কেনার জন্য। তাহলে এটা উদ্দেশ্য, মার্কেটে যাওয়ার উদ্দেশ্যটা কি শার্ট কেনা। তাহলে এখানে উদ্দেশ্য বোঝালে বাইরে আমরা বসাবো টু বাই। খুবই সহজ, মনে বুঝতেছো? ক্লিয়ার? আরেকটি এক্সাম্পল আমরা দিতে পারি চলমান, যেমন আই স দ্য ম্যান, ধরো ওয়াক অ্যালং দ্য স্ট্রিট, আমি লোকটিকে দেখলাম যে রাস্তা ধরে হাঁটছিল। এটা কি বলছে? চলমান, যখন দেখলাম তখন সে লোকটি হাঁটতেছে। তাহলে ওয়াকটা কি হবে? ওয়াকটা হবে ওয়াকিং। আমার মনে হয় এই রুলসটি খুবই সহজ, তোমরা বুঝতে পেরেছো। নেক্সট রুল, কোনো বাক্যে যদি হেভিং অথবা টু বি থাকে, খুব সহজ, হেভিং বা টু বি থাকলে এরপরে যে ভার্ব থাকে সেই ভার্বটি হবে ভি থ্রি। হেভিং বা টু বি এর পরে যে ভার্ব বসে সে ভার্বটি হবে ভি থ্রি, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ফর এক্সাম্পল, যেমন হেভিং ডু আছে, ধরো হেভিং ডু দ্য ওয়ার্ক আই ওয়েন্ট আউট, কাজটি শেষ করে আমি বাইরে গেলাম। তাহলে হেভিং আছে, তাহলে টুডে কি হবে? টুডে হয়ে যাবে ডান। হেভিং বা টু বি যদি কোথাও ভাব থাকে তাহলে হবে ভার্বটি হবে ভি থ্রি। টু বি থাকলে এটি রুলস বোঝার কিছুই নেই, কোনো বাক্যে হেভিং এবং টু বি তারপরেই ভার্ব আছে, তারপরে সেটা ভি থ্রি পাস্ট পার্টিসিপল করে ফেলতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ এই দুটি রুলসও আমার মনে হয় তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ। আমি সর্বশেষ দুইটি রুলস নিয়ে আজকে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একদম মুখস্থ করে ফেলো, কোনো ভার্বের আগে যদি হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লেট মাস নিড ডিয়ার, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লেট মাস নিড ডিয়ার, এই শব্দগুলোর যে কোনো একটি থাকে তাহলে ওই ভার্বটির প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ ভার্ব ওয়ান। এবং সামনে যদি টু থাকে ওই ভার্বের, তাহলে টু উঠে যাবে, মানে এই ভার্বের আগে কখনোই টু বসবে না। এটি হলো মেইন কথা। ডিয়ার স্টুডেন্টস, এক্সাম্পল লক্ষ্য করো, যেমন এটি আফসোস ক্ষেত্রে, মানে আফসোস বোঝাতে হ্যাড বেটার, হ্যাড বেটার ইউজ হয়। যেমন হি হ্যাড বেটার টু লিভ দ্য প্লেস, এরকম থাকতে পারে। হি হ্যাড বেটার টু লিভ দ্য প্লেস, তার বরং জায়গাটি ছেড়ে যাওয়াই ভালো ছিল। তাহলে এখানে কি হবে? শিক্ষার্থীবৃন্দ শুধু লিভ বসবে, টুটা উঠে যাবে। ক্লিয়ার? খুবই সহজ। নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, যেমন হি ডিড নট লেট হিম টু গো ইন, হি ডিড নট লেট হিম টু গো ইন, মানে সে তাকে ভিতরে যেতে অনুমতি দিল না। এখানে লেট কারণে আমরা বুঝতেছি কি হবে? শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে, আগে টুটা উঠে যাবে। ডিয়ার স্টুডেন্ট, সর্বশেষ রুলস আমি আলোচনা করব, দ্য লাস্ট রুলস অফ টুডেস ক্লাস। কোনো বাক্যের শুরুতে যদি এরকম উড দ্যাট থাকে, মনে রাখবো তোমরা, উড দ্যাট থাকে, তাহলে তারপরে যদি সাবজেক্ট থাকে, তারপরে সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে, তাহলে এই ভার্বের আগে উড বসে। তার আগে কি বসে? উড, COULD, কুড বসে। তাহলে উড দ্যাটের পরে সাবজেক্ট থাকলে ভার্ব থাকে, ভার্বের আগে বসাতে হবে কুড, তাহলে কুড প্লাস ভার্ব বসবে। লুক এট দি এক্সাম্পল, would that I fly like a bird, আমি যদি পাখির মতো উঠতে পারতাম। এটা অস্বাভাবিকতা অর্থে সাধারণত এই সকল বাক্য ব্যবহৃত হয়। তাহলে উড দ্যাট আছে বাক্যের শুরুতে, তারপরে ভার্ব আছে ফ্লাই। তাহলে কি হবে শিক্ষার্থীবৃন্দ? এই ফ্লাই আগে বসাতে হবে উড, তাহলে এটি উত্তর হবে উড দ্যাট I could fly like a bird, তাহলে ফ্লাই আগে কুড বসতো। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে প্রায় 17-18টি রুলস আলোচনা করেছি। আমার মনে হয় তোমাদের সব রুলস ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পেরেছো। সো ডিয়ার স্টুডেন্টস, উইশ ইউ অল দ্য বেস্ট। I hope that you will stay home and stay safe
So see you another day with another lesson in another class. Till then, Allah Hafiz. Bye bye.